আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে 35 ব্যাচের। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সাবিউল ইসলাম। যারা আমার সম্পর্কে জানে না, আমার ছোট করে পরিচয় বলে দিই। আমি এখানে নিউ ইয়র্ক থাকি। নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করে এখানে একটা রেপুটেড কোম্পানিতে জব করতেছি। আর এখানে এখন খুবই ঠান্ডা নিউ ইয়র্কে, লাইক মাইনাসের নিচে আইস পড়ে। আপনাদের ওখানে কি অবস্থা? ঠান্ডা কেমন বাংলাদেশে? স্যার খুলনা বেশ ঠান্ডা স্যার। আচ্ছা আচ্ছা, আপনি খুলনা থেকে বলছেন না? ঢাকা অনেক ঠান্ডা। নাইস। ওকে, সো আমরা আজকে প্রোগ্রামে কিছু গল্প শুনবো, কিছু জিনিস জানবো। তো আপনাদের সম্পর্কে একটু জানবো আমরা। তো একটু আপনাদের সম্পর্কে জানা দিয়ে শুরু করি। আপনারা একটু কে কোন ইউনিভার্সিটি থেকে আসছেন, কে কোথায় থাকেন, একটু যদি শর্ট করে বলতেন। যে ইচ্ছা করে বলতে চান সে বলতে পারেন, আমরা একটু পরিচিত হই, তারপরে আমরা 5 মিনিট পরিচয় পর্ব শেষে আমরা পরের স্টেপটা শুরু করবো। যে কেউ একটু মানে আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নাজমুল ইসলাম খুলনা থেকে বলছি। হুম। ন্যাশনাল ইউনিভার্সিটি কমপ্লিট করে বুঝলাম স্যার। আচ্ছা, নাইস, ভেরি নাইস। আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম। ফাহিম মুফাসসির চট্টগ্রাম থেকে বলছি। আমি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছি কম্পিউটার সায়েন্সে। নাইস, ভেরি নাইস। তারপরে আর কি আছেন? আসসালামু আলাইকুম। আমি আব্দুল মোমেন শাফিন ঢাকা থেকে বলতেছি। এন্ড আমি হচ্ছে এই ইয়ারে ইউআইটিএস ইউনিভার্সিটি থেকে সিসি থেকে গ্রাজুয়েট বিএসসি কমপ্লিট করে বের হয়েছি। আপাতত একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে আছি আর কি। আচ্ছা, আর কি আছেন? আমারটা কই? আপনি বলেন আপনার জি জি বলেন, সমস্যা নেই, আমি শুনতে পাচ্ছি। তারেক রহমান ভাই, শিহাব ভাই কেমন আছেন? আপনার সম্পর্কে একটু বলেন। জি ভাই ভালো ভাই। জি ভাই ভালো ভাই। আমি ভাই শিহাব। কোথায় বলছেন? জি ভাই, আমি ভাই উত্তর ইউনিভার্সিটিতে ভাই এবার থার্ড ইয়ার। ওকে, নাইস। আপনি একটু বলবেন। আর কেউ কিছু বলবেন? কিছু পরিচিত হ্যালো। হন। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। জি, আমি মধুসিম বিল্লাহ ময়মনসিংহ থেকে বলতেছেন। ও, ময়মনসিংহ থেকে বলতেছেন। আচ্ছা, ভেরি জি নাইস। কোথায় পড়ালেখা ছিল ভাই আপনার? জি, আমি যে মাস্টার শেষ করছি, এখন একটা কোম্পানিতে আছি, জব করতেছি। আচ্ছা, নাইস, ভেরি নাইস। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি ঢাকা থেকে বলতেছি। আর আমি ইস্ট ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে কোন ডিপার্টমেন্টে? সিএসসি ডিপার্টমেন্ট। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি রাসুল রহমান আরব। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া হ্যাঁ, সিএসসি তে গ্রাজুয়েট করেছি 2024 সালে। আচ্ছা, ঢাকাতে থাকি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ঢাকা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি 4th ইয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আইইউবি থেকে ডেটা সফটে এখন ইন্টার্ন করতেছি। ঢাকা বাসা আমার। মাশাআল্লাহ। আপনি কি মানে কিউএতে ইন্টার্ন করতেছেন? জি, কিউএতে ইন্টার্ন করতেছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপু। এরপরে আর কি আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল আব্দুল। সত্তার নয়ন, আচ্ছা, কুমিল্লা ইউনিভার্সিটি সিএসসি ফাইনাল ইয়ার। ভেরি নাইস। আর থ্যাংক ইউ ভাই আপনাকে। এরপর আর কি আছেন?
জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আবদার রহমান প্রান্ত। আমি গত বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি সিএসসি এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে ইন্টার্ন করছি। আচ্ছা, নাইস। আচ্ছা, তারপরে আর কেউ বলবেন? থ্যাংক ইউ। সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে প্রোগ্রামার হিসাবে কর্মরত আছি। ওরাকল ভেরি নাইস, এবং ডাটাবেস, সফটওয়্যার এন্ড ডাটাবেস। ভেরি নাইস। তারপরে আর কি আছেন? ওকে, তাহলে কি আমরা পরিচয় পর্ব এখানে শেষ করে আমরা কি পরবর্তী স্টেপ শুরু করি তাহলে? আমাদের মধ্যে আরেকজন গেস্ট আছেন, মিলাদ কাউসার। সে আপনাদেরকে আজকে তার গল্পটা বলবে। তার গল্পটা ছিল এরকম যে তার একটা গল্পের মধ্যে আপনারা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পাবেন, যেমন সফটওয়্যার টেস্টিং এর গ্রোথ কেমন হয়, হ্যাঁ, বা স্যালারি কেমন হয়, জব পাওয়া যায় কেমন, বা কি কি শিখতে হয় জব পাওয়ার জন্য, মার্কেটটা কেমন, ফিউচার কেমন। সো আজকে থেকে প্রায় সে 7 থেকে 8 মাস আগে সে জবের জন্য অনেক চেষ্টা করছে। খুবই হার্ড ওয়ার্কার একটা পার্সন, আমার খুব পছন্দের ছোট ভাই, আমাদের স্টুডেন্ট আইটি ট্রেনিং বিডি। তারপরে সে আল্লাহর রহমতে ইকোলজিতে সে জব পাই প্রথমে ইন্টার্ন হিসাবে। তো ঠিক সে জব পাওয়ার পরে যে সে বসে থাকবে এরকম ছিল না, খুবই হার্ড ওয়ার্ক তার চালিয়ে গেছে এবং পরবর্তীতে সে আরো চেষ্টা করতে থাকে। ঠিক 1 থেকে 2 মাস পরে আবার সে আর একটা জায়গায় জব পায় এবং রিসেন্টলি 1 মাস আগে সে নতুন একটা জব পায়। এবং তার এই জবের ধারা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত, হ্যাঁ, 6-7 মাসের মধ্যে আল্লাহর রহমতে তাকে একটা খুবই হ্যান্ডসাম একটা স্যালারিতে নিয়ে আসে। তো আমরা তার এই গল্পটাই শুনবো এবং এই গল্পের মধ্যে অনেক কিন্তু ইন্সপায়ারেশন আছে। তো আমি পরিচয় করে দিই আপনাদের সবার সাথে কাউসারকে। কাউসার মিলাদ, সে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। ভাইয়া তুমি কি আছো? আসসালামু আলাইকুম। জি ভাই, আমি আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আমরা তাকে পরিচয় করে দেবো একটু পরে, এবং তার গল্পটা আমরা তার কাছ থেকেই শুনবো। তো তার আগে একটু সফটওয়্যার টেস্টিং নিয়ে একটু জানা উচিত, কারণ এখানে অনেকেই আসলে সফটওয়্যার টেস্টিং সম্পর্কে জানে না, নতুন। তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, সফটওয়্যার টেস্টিংটা আসলে কি, আপনাদের কাছে কি মনে হয় সফটওয়্যার টেস্টিং মানে কি, যে কেউ বলতে পারেন? মিজান ভাই বা মুতাসিন সাকিব, যে কেউ, আপনার কাছে কি মনে হয় সফটওয়্যার টেস্টিং মানেটা কি? সফটওয়্যার টেস্টিংটা হচ্ছে একটা সফটওয়্যার বিল্ড করার আগে আমরা যে ফিচার বা স্টেক হোল্ডারের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যে টেস্ট করে থাকি যে সফটওয়্যার ঠিকভাবে চলছে কিনা। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আর কে আছেন? আচ্ছা, আচ্ছা বলেন। আচ্ছা, মানে সফটওয়্যার টেস্টিং বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা সফটওয়্যার বিল্ড করার পরে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে এটার ফাংশন গুলো ঠিক মতো কারেক্টলি হচ্ছে কিনা, বা এটা টেস্টিং ঠিক মতো, বা এটা কোনো বাগ দিচ্ছি কিনা, এগুলা চেক করাটাই মূলত সফটওয়্যার টেস্টিং এর মধ্যে পড়ে। আচ্ছা, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, সুন্দর অ্যান্সার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু বলি, তারপরে আমাদের প্রোগ্রামে শুরু করে দেবো। আমাদের প্রোগ্রামটা বেশিক্ষণ না, ঠিক 1 ঘন্টা আছে। সো এটার মধ্যে আমরা সাজিয়েছি যেভাবে, যে আমরা কিছু জানবো ফিউচার কেমন, বা এআই এসে এটাকে কিভাবে রিপ্লেস করবে কিনা। সো সবকিছু আমাদের অনেক কিছু সামনে আমরা জানার আছে। তারপরে গল্পটা শুনবো কাউসারের কাছে। তো সফটওয়্যার টেস্টিংটা মূলত আপনি যেটা বলেছেন অনেকটা ঠিকই আছে। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে এসকিউএ ইঞ্জিনিয়ার, মানে সফটওয়্যার কোয়ালিটি
সফটওয়্যারটাকে অ্যাসিওর করার জন্য যে সকল আমরা টেকনিক বা টেস্টিং করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর কাজ। যেমন একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা সফটওয়্যার বলে দিবে যে এইভাবে সফটওয়্যারটা হইতে হবে, ঠিক আছে? সো ওইভাবে কোয়ালিটি মেনটেন করতেছি কিনা এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওর হচ্ছে কিনা সেটাই কিন্তু মূলত সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওর ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ। এটাকে আরো অনেক ভাবেই বলা যায়। তো আমরা মূলত এটা সবাই বুঝতে পারতেছি যে সফটওয়্যারটা কোয়ালিটিফুল কিনা, কোথাও বাগ আছে কিনা, বা ঠিকঠাক যেরকম ক্লায়েন্ট চেয়েছে সেরকম আমরা ডেলিভার করতে পারছি কিনা, সেটাই কিন্তু মূলত সফটওয়্যার টেস্টারদের বা কোয়ালিটি ইঞ্জিনিয়ারদের কাজ হয়ে থাকে। হ্যাঁ, এখন এটা বিভিন্ন ভাবে বিভিন্ন টুলস আমরা ইউজ করে আমরা এটাকে অ্যাসিওর করব, যেমন লোড পারফরমেন্স ঠিক করছে কিনা, যেন লোড টেস্টিং করবো যে মিটার দিয়ে, তাই না? তারপরে এপিআই গুলো ঠিক মতন কাজ করছে কিনা, এই জন্য এপিআই টেস্টিং করবো আমরা পোস্টম্যান দিয়ে, তাই না? তো ডাটাবেস যেমন অরাকলে কাজ করে মিজানুর রহমান ভাই, তাই না? তো ডাটাবেস গুলো ঠিকঠাক মতন রেসপন্স করছে কিনা, ঠিকঠাক আছে কিনা, এর জন্য আমরা ডাটাবেস টেস্টিং করব। তারপরে ধরেন আপনাদের অটোমেশন গুলো কাজ করছে কিনা, ওয়েব অটোমেশন করব আমরা বিভিন্ন টুলস বা ফ্রেমওয়ার্ক দিয়ে, যেমন সেলেনিয়াম দিয়ে। তারপরে এই মোবাইল অ্যাপ্লিকেশনের যে মোবাইল অটোমেশন আছে সেগুলো করব আমরা, টেস্টিং করব অ্যাপিয়াম দিয়ে। সো এইরকম অনেকগুলো টুলস এবং টেকনোলজি ইউজ করে আমরা সফটওয়্যার কোয়ালিটিকে অ্যাসিওর করানোর জন্যই আমরা চেষ্টা করে থাকি, এবং এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ। তো আমরা আজকে আমাদের গেস্ট, আমাদের মানে স্পিকার বলতে পারেন যে কাউসার নেওয়াজ চৌধুরী, সে তার পুরাটা গল্পটা বলবে, সে কিভাবে আসলে এই জার্নিটা করেছিল। এখন বর্তমানে আপনারা কি টাইপের কোশ্চেন গুলো আসে ইন্টারভিউতে এবং কিভাবে শর্ট লিস্টেড হওয়া যায়, পুরোটা গল্প আমরা তার কাছেই শুনবো। হ্যাঁ, কাউসার ভাইয়া, তোমার পরিচয়টা দাও, তোমার ইউনিভার্সিটি তুমি কোথায় জব করতেছো, একটু কোথায় থাকো একটু বলে তারপরে শুরু করো তোমার গল্পটা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কাউসার নাম চৌধুরী। আমি বর্তমানে সফটওয়্যার টেক বনানীতে সফটওয়্যার টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এর আগে আমি ইউআইইউ থেকে হচ্ছে যে পাশ করি 2024-23 লাস্টের দিকে আর কি। আর তারপরে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি এখানেই আইডিকে এইমস ল্যাবে। দেন ওইখান থেকে হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর জন্য প্রিপারেশন নেই সফটওয়্যার টেস্টিং জবের জন্য। তো যাই হোক, ওইখানে হচ্ছে যে ইকোলজিক্সে আমার ইন্টার্ন হিসেবে আমি জয়েন করি আর কি 2024-এ। দেন সেখান থেকে সফটওয়্যার টেকে আসা, এখন আগামী মাসে 1 তারিখ থেকে আরেকটা কোম্পানিতে জয়েন করবো আর কি। আমরা সবাই কংগ্রাচুলেশন জানাই, অভিনন্দন কাউসারকে। আচ্ছা, সরি, আইটি টিম কোন ব্যাচে ছিলা? জি, আমি 28 ব্যাচে ছিলাম ভাইয়া। আচ্ছা, 28 ব্যাচে। আচ্ছা, তোমার প্রথম এই কিউএ তে আসছো কিভাবে, মানে কেন তুমি ইন্টারেস্টেড ফিল করছো কিউএ তে? আরো তো অনেক সেক্টর ছিল, তোমার গল্পটা যদি প্রথম থেকে শুরু করে বলতে। আচ্ছা, কিউতে আসার কারণ ছিল যে আমি প্রথমে মানে ঘাটতেছিলাম যে একটু তাড়াতাড়ি জবের জন্য কিভাবে কোথায় জয়েন করা যায়, বা একটু তাড়াতাড়ি স্কিল বা কয়েকটা স্কিল দিয়ে আমি কিভাবে একটা জব ক্র্যাক করতে পারি। কথা ওই সময় আমার একটা জবের খুব দরকার ছিল আর কি, খুব তাড়াতাড়ি একটা জবের দরকার ছিল, ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার স্যাপার ছিল তখন। তো একটা জবের খুব দরকার ছিল তখন আর কি। তো সেই ক্ষেত্রে আমি আগে স্কিল সম্পর্কে জানতামও না। তো ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে আমি সফটওয়্যার টেস্টিং থেকে আমি খুব কুইকলি যদি মনোযোগ দিয়ে শিখি তাহলে খুব কুইকলি মার্কেটে ঢুকতে পারবো। এখন এই মার্কেটটা হচ্ছে যে এতটাও মানে স্যাচুরেটেড না আর কি। তো দেন আমি সফটওয়্যার টেস্টিং কোথায় কোচিং করা যায় বা কি করা যায়, কিভাবে শেখা যায়, এগুলো নিয়ে ঘাটলাম। এই তো তারপর হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং এ শেখা শুরু করলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে শিখার কতদিন, মানে শিখার পরে প্রথম জবটা তুমি কতদিন আগে পেয়েছিলা, বা কিভাবে গল্পটা একটু বলতে তোমার? শিখার আগে আমি যখন ম্যানুয়াল টেস্টিং এর ক্লাসগুলো শেষ হয়েছিল, মানে ততদিন আমাদের অটোমেশনের ক্লাসটা শেষ হয় নাই। তো আমি এর মাঝে হচ্ছে যে কোম্পানিজ গুলা দেখতেছিলাম, সবসময় হচ্ছে যে জব ডেসক্রিপশন গুলা পড়তাম। যদিও জব ডেসক্রিপশন পড়া উচিত না কোথাও অ্যাপ্লাই করার ক্ষেত্রে, জব ডেসক্রিপশন পড়া উচিত না। এমনিতেই হচ্ছে যে অ্যাপ্লাই করা উচিত, সিভিটা রেডি করে অ্যাপ্লাই করে দেওয়া উচিত। তো আমি যদিও তখন জব ডেসক্রিপশন গুলো পড়তাম, তো এর মধ্যে আমি কয়েকটা কোম্পানি শর্ট লিস্টেড করছিলাম। যদি আইরেনিং বিডি থেকে আমাকে 100টা কোম্পানি লিস্ট দেওয়া হয়েছিল, আমি ওইগুলা থেকেই আর কি কিছু কোম্পানি শর্ট লিস্টেড করছিলাম আর কি, আর লিঙ্কডইনে সবগুলো ফলো দিছিলাম। দেন ওইখান থেকে ইকোলজিক্সটা দেখলাম যে ওদের ওইখানে লোক নিতেছে,
তো এখানে আমি অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পরে আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না, ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল। তো এইচআর আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনি ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারেন। আমাদের হচ্ছে যে এক্সপিরিয়েন্স ছাড়া আমরা তো লোক নিই না, বাট আপনাকে আমরা হচ্ছে যে অফার করতে চাচ্ছি আর কি ইন্টার্নের জন্য, এটা বলেছিল। তাহলে আপনারা এখান থেকে জানতে পারলেন যারা অটোমেশন টেস্টিং এখনো করে মানে শুরু করেন নাই, শুধু ম্যানুয়াল টেস্টিং আপনারা যারা ভালো পারেন তারা কিন্তু ম্যানুয়াল টেস্টিং দিয়েই কিন্তু তার ক্যারিয়ার কি শুরু করতে পারেন, তাই না অবশ্য? জি জি, ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু করতে পারে। জি রাইট। আচ্ছা, এটা এটা ছিল কতদিন আগের ঘটনা? এটা জুনের, এই বছরের জুনের ঘটনা, মানে 5-6 মাস আগের কথা। আচ্ছা আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন আসে যে স্টার্টিং এ কেমন স্যালারি রেঞ্জ থাকতে পারে ইন্টার্নের, ঠিক আছে? অনেক সময় তো ইন্টার্নে অনেক কোনো মানে অফার করে না, আনপেড ইন্টার্ন থাকে, বাট এসকিউ তে ইন্টার্ন গুলো কেমন থাকে, আনপেড থাকে নাকি কেমন অফার করে? হ্যাঁ পেইডই ইন্টার্ন থাকে, অনেক কোম্পানি আছে ইন্টার্নে, অনেক আমি মনে করি যে কেউ যদি ম্যানুয়াল টেস্টিং এর ক্লাসগুলো শেষ করে মনোযোগ দিয়ে শেষ করে, আপনি সে যদি গ্রাজুয়েট হয় বা হচ্ছে যদি ভার্সিটি ক্লাসের সমস্যা না থাকে, তাহলে সে ধুমায় অ্যাপ্লাই করা উচিত। অ্যাটলিস্ট মানে ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করা দরকার নেই, সে হচ্ছে যে এমনিতেই মানে ফ্রেশারের জন্য অ্যাপ্লাই করা উচিত, মানে ধুমায় অ্যাপ্লাই করা শুরু করা উচিত। দেন হচ্ছে যে যদি ইন্টার্ন হয়ে যায় ইন্টার্নে ঢুকে যাওয়া উচিত। বাই দিস টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন সে নিজে বুঝতে পারবে যে সে কোথায় যাওয়া উচিত বা কিভাবে কি করা উচিত, সে নিজে বুঝবে। বাই দিস টাইম সে অটোমেশনটাও শিখে ফেলতে পারে এবং ইন্ডাস্ট্রির একটা এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে তার। সো ম্যানুয়াল টেস্টিং এর ক্লাসটা করেই সে অ্যাপ্লাই করে দেওয়া উচিত আর কি, আমি মনে করি। ম্যানুয়াল আর টেস্টিং স্যালারি, হুম স্যালারির যে ব্যাপারটা ওইটা 8 থেকে 10-12 এরকম দেয়। সো আই থিঙ্ক অনেক কোম্পানি আবার হচ্ছে যে ফুল সাবসিডাইজ লাঞ্চ থাকে, আবার স্ন্যাক্সও দেয়। যেমন ইকোলজিক্সে আমাকে ফুল লাঞ্চটা দিত, দেন হচ্ছে যে আবার স্ন্যাক্সও ছিল অনেক, মানে ভালো, সবকিছু অনেক ভালো ছিল। আর কর্পোরেট ওয়ার্ল্ডে একটা এনভায়রনমেন্ট, এটা এক্সপিরিয়েন্স ছাড়া আসলে, এক্সপিরিয়েন্সের একটা দাম আছে আর কি। সো এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। এই যে ইনিশিয়াল যে জব গুলো থাকে, হ্যাঁ, এই টাইপের জব গুলোতে কি টাইপের কোশ্চেন গুলো সাধারণত হয়ে থাকে, বা আমাদের স্টুডেন্ট গুলো ইনিশিয়ালি ঢোকার জন্য এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে কি টাইপের, কিভাবে প্রিপারেশন নেবে বা কিভাবে কি টাইপের কোশ্চেনের সম্মুখীন হতে পারে ইন্টারভিউতে? ওইখানে কিছু তো এক্সকিউর যে কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন, ওগুলো তো প্রোভাইড করা হয় ট্রেনিং বিডি থেকে। আমি মেনলি ওগুলোই পড়ছিলাম, খুব ভালোভাবে পড়ছিলাম। এছাড়া হচ্ছে যে কিভাবে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হয় ওইটা মেন্টরদের সাথে আলোচনা করছিলাম। আমার একটা পজিটিভ পয়েন্ট ছিল যে আমি আমার মেন্টরের কাছে হচ্ছে যে মক ইন্টারভিউ দিছিলাম আর কি। সো উনি তো এক্সপিরিয়েন্স ছিল, তো তখন আমি হচ্ছে যে যখন উনি বলছে যে ঠিক আছে তুমি আল্লাহর রহমতে হবে, কোনো সমস্যা নাই, তখনই হচ্ছে যে আমি মনে করছিলাম যে উনি তো 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো উনি যখন আমাকে বলছে হবে, সো ওইখানে তো আমার ইন্টারভিউ নিবে 2 বছর বা 1 বছর বা 3 বছর বা 4 বছর হাইয়েস্ট ওদের এক্সপিরিয়েন্স, ওরা আমার ইন্টারভিউ নেবে। সো আমি নার্ভাস হই না, আমি একদম মানে একটু নার্ভাস হইনি। ইভেন এখন পর্যন্ত আমি মানে 5টা জব পাইছি। 5টা জবের মধ্যে, হ্যাঁ 5টা জবের মধ্যে আমি কখনো হচ্ছে যে আমি ইয়ে করিনি, ভয় পাইনি। কজ হচ্ছে যে আমি সব সব প্রতিটা জবের আগে মক ইন্টারভিউ দিতাম, আর ভাইয়ারা খুব সাপোর্টিভ ছিল। সো মক ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে, আমি জানতাম যে উনি যেহেতু বলছে যে ইয়েস ইউ ক্যান গো, এর মধ্যে ভাইয়া অনেকবারই আমাকে বলছে যে তোমার প্রিপারেশনের ঘাটতি আছে, এইভাবে এইভাবে করো, এইভাবে পড়ো। ওগুলা আমি আবার তখন এই 1-2 দিন আগেই ইন্টারভিউ দিতাম, ওই ওই টাইমের মধ্যে আমি আবার ওগুলা পড়ে ফেলতাম। তারপরে আবার ভাইয়াকে জ্বালায় আবার হচ্ছে যে মক ইন্টারভিউ দিতাম। তো মক ইন্টারভিউ দেওয়াই হচ্ছে আমার সবচেয়ে বড় কি ছিল, যে আমি মক ইন্টারভিউ গুলা দেওয়াতে আমার হচ্ছে যে ওই ইন্টারভিউ বোর্ডে যেগুলো আমাকে জিজ্ঞাসা করতাম আমি কখনো আটকাইতাম না এবং অনেক কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারতাম। আর বিহেভিয়ারাল অনেক কোশ্চেন থাকে, খালি যে এসকিউ থেকে কোশ্চেন আসে ব্যাপারটা এরকম না, অনেকগুলো বিহেভিয়ারাল কোশ্চেন থাকে। তো বিহেভিয়ারাল কোশ্চেন গুলা কিভাবে, ওগুলা ট্রিক্স গুলা সবগুলো ভাইয়া শিখাই দিছিল আর কি। তো ওগুলো আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমাদের টিচার গুলো আপনারা জানেন, আকরাম ভাই আছেন বা আরো অনেক টিচার আছেন যারা 13 বছর এক্সপিরিয়েন্স বা আরো 8 বছর এক্সপিরিয়েন্স। তো এই আমাদের টোটাল 7 জন টিচার আছেন, এই জন্যই কিন্তু আপনারা এই সাপোর্টটা পেয়ে থাকেন টিটিন বিডিতে, যে আপনাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন, যে মক টেস্টিং, এটা আপনার কোর্স মানে যে কোনো জায়গা থেকে শেখা যায়, হ্যাঁ, কিন্তু যে মক ইন্টারভিউর যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে। এবং এই ব্যাপারটা আপনাদেরকে তখন আপনাদের ভুল কোথায় সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিবে। আচ্ছা, সো আরেকটা জিনিস ব্যাপার কিন্তু কাউসারের কাছে আমার চমৎকার লাগছে, সেটা কিন্তু ও যখন জব পাইছে, জব পাওয়ার পর অনেকে কি করে, স্কিল অর্জন করাটা হ্যাঁ বন্ধ করে দেয়, যে আমি তো জব পাইছি। বাট কাউসারকে আমার খুবই ভালো লাগতো, চমৎকার একটা ছেলে, সে সবসময় বিরক্ত করতো, ভাইয়া
এটার এই অবস্থা, এটাই অবস্থা। আমি বললাম যে যাক, এই সেটা যে আসলে অনেক দ্রুতই আগে যাবে, যেহেতু তার ক্ষুধা আছে। হ্যাঁ, তো আপনারা যারা জব পেয়ে যাবেন প্রথমে আপনারা কিন্তু ক্ষুধাটা কমিয়ে রাখবেন না। আপনারা কিন্তু শিখতে থাকবেন। যেমন তারপরে সে কিন্তু অটোমেশনও কিন্তু সে তো শুধু ম্যানুয়াল টেস্টিং এ সে ঢুকছে, তারপরে কিন্তু সে অটোমেশনে শিখছে, তাই না কাউসার? তারপরে কি করলো ঢোকার পরে, বলো তোমার গল্পটা। হ্যাঁ, ঢোকার পরে ইকোলরিক্সে তো হচ্ছে যে 1:30 থেকে 10টা পর্যন্ত অফিস ছিল। সো বাই দিস টাইম আমি হচ্ছে যে সকালবেলা উঠেই একটু পড়তাম। তো ইকোলরিক্সে থাকার সময় অত পড়া না হইলো, পরে যখন সফটওয়্যার টেকে জয়েন করি তখন আমি অফিস থাকতো 9টা থেকে, আমি হচ্ছে ভার্সিটি বাস তখন ইউজ করতাম। সো আমি 7টার দিকে অফিসে চলে যেতাম অনেক ভোরে, তখন অফিসে কেউ আসতো না। আমি 7টার দিকে অফিসে গিয়ে আমি হচ্ছে যে 1 ঘন্টা হচ্ছে পাইথন প্র্যাকটিস করতাম, ডিএস এর প্রবলেম গুলো, আর 1 ঘন্টা হচ্ছে অটোমেশনের প্লে রাইটটা শিখতাম, খুব ভালোভাবে শিখতাম আর প্রজেক্ট গুলো করতাম। তো বাই দিস টাইম আমার হচ্ছে যে 2-3 মাসে আমার অটোমেশন খুব অনেকগুলো প্রজেক্ট হয়ে যায়, আর হচ্ছে যে আমি খুব মানে ভালোই একটা ইয়াতে চলে আসি আর কি, পজিশনে চলে, আর কনফিডেন্সও বেড়ে যায় আর কি। এর মধ্যে আমি অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকি, প্রতিদিনই লিঙ্কডইনে ঢুকতাম। অফিসের মধ্যে যখন একটু টাইম পেতাম তখনই লিঙ্কডইনে ঢুকতাম, কোনখানে কি অফার আছে চলতেছে সবগুলাতে অ্যাপ্লাই করা শুরু করে দিতাম, আর কোনোটাতেই মানে বাদ দিতাম না। আর সিভিটা রিভিউ করতাম, আমি একজনের কাছে সিভি রিভিউ করতাম না, অনেকজনের কাছে সিভি রিভিউ করতাম। আমি জানি আমার সিভিতে কোনো সমস্যা নাই, লিঙ্কডইনে আমি জানতাম যে আমার সিভিতে কোনো সমস্যা নেই, আমার সিভি 14-15 বছর এক্সপিরিয়েন্স আলা মানুষের থেকে রিভিউ করা আছে, আমার সিভিতে কোনো সমস্যা নেই। আমি তাও ওই কোম্পানি যেটাতে দেখতাম যে ইয়ে দিছে, এই সার্কুলার দিছে, ওই কোম্পানির লোকরে লিঙ্কডইনে রিচ আউট করে হচ্ছে যে তার কাছে সিভি দিয়ে বলতাম যে ভাই দেখেন তোমার সিভিটা কেমন, আমি আপনাদের কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, বা এসকিউতে আমার একটু গাইডলাইন দরকার। আমার কোনো গাইডলাইন দরকার না, আমি এমনিতেই নক দিতাম। একটা জায়গায় কিন্তু এবং আমরা ক্লাস করেছিলাম, তাই না? মনে আছে প্রথম জি জি ক্লাসে? জি জি ভাই, জি জি। তো আমাদের কথা ফলো করছে, খুবই চমৎকার। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি শুধুই নক দিতাম যে ভাই আমার সিভিটা একটু দেখেন, আমি এসকিউ থেকে ক্যারিয়ার করতে চাই, আমার কি কি দরকার একটু আমাকে গাইড করেন। সো হচ্ছে আমি, আমার কোনো গাইডের দরকার নাই, আমার সিভি রিভিউর দরকার নেই, অলরেডি আমার সিভি অনেক ভালো জায়গা থেকে রিভিউড, সবকিছু পারফেক্ট আছে। তাও আমি নক দিতাম, জাস্ট সে তার ওইখানে কি কি কোশ্চেন আসে বা তার সাথে একটা লিঙ্ক আপ করা, সে যদি রেফার করতে পারে, বিকজ অনেক সময় রেফারটা অনেক কাজে লাগে, এই মানে একটা কানেকশন বিল্ড আপ করে আর কি। এগুলা করতে থাকতাম, প্লাস আমার স্কিলটাও হচ্ছে যে আমি অফিসে গিয়ে, অফিসে সবাই তো মানে হচ্ছে যে বলতো যে আমরা সবাই আসি 9টা 10-15, আপনি 7টায় এসে বসে থাকেন। তো এইটা করতাম আর কি। এভাবে করে হচ্ছে যে বাই দিস টাইম আমি ওই সফটওয়্যার থেকে এখন যেটাতে, ওইটা তো জব হয়ে গেছে, এটাতে 4টা রাউন্ড ছিল, 4টা রাউন্ডই পাস করছি। আর এর আগে হচ্ছে যে আরো 2টা কোম্পানিতে জব পাইছিলাম এইটার সাথেই, ওই 2টা হচ্ছে যে আর জয়েন করা হয় নাই, এটাতে জয়েন করবো আর কি 1 তারিখে। ইনশাল্লাহ। সো এই যে তোমার জার্নিটা, হ্যাঁ, এই জার্নিতে তোমার অনেকে মনে করে যে এসকিউএ কেমন, এটা স্যালারি গ্রোথ নাই, স্যালারি তেমন ভালো না। হ্যাঁ, এটা নিয়ে অনেকে আসলে অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ, যারা এসকিউ তে ক্যারিয়ার করতে চায় তাদের কাছে একটু বলো তো ভাইয়া, এই যে 6 মাসে তুমি এখন যে নতুন জায়গায় 6 মাস পরে জয়েন করতেছো, এদের স্যালারি রেঞ্জটা কেমন হতে পারে যদি ভালো মতন স্কিল গুলো জানা থাকে তাহলে? আচ্ছা, স্যালারি রেঞ্জ টপ যে কোম্পানিগুলাতে আছে ওগুলাতে যদি অটোমেশনটা ভালো করে পারে তাহলে 50 to 60K বা 40 থেকে মিনিমাম 40 থেকে 60K একদম, যদি অটোমেশনটা মোটামুটি বেসিক লেভেলের পাইথন দিয়ে, অটোমেশন কিন্তু অত হার্ড কিছু না, জাস্ট বেসিক পাইথন গুলা শিখে ডিএস এর একটু প্রবলেম গুলা হালকা পাতলা সলভ করে দেন হচ্ছে যে ফ্রেমওয়ার্কটা শিখলেই হয়। আর এগুলো বুঝতে হয়, যত প্রজেক্ট করবে, প্রজেক্টটা মেইন, যত বেশি প্রজেক্ট তত বেশি তার মাথা খুলতে থাকবে যে এরকম টেস্ট কেস আসতে পারে বা এরকমও হইতে পারে। প্রজেক্টটাও মেন, পাশাপাশি এখন তো এআই যুগ, সো অত বেশি যে প্রোগ্রামিং স্কিল লাগে তেমনও না। এটা হচ্ছে অটোমেশনের ক্ষেত্রে ম্যানুয়াল প্লাস অটোমেশন। আর ম্যানুয়াল পারলে সে মিনিমাম প্রথমে তো ইন্টার্নশিপ যদি করে তাহলে 10-12 হাজার টাকা দেন একটা লাভ দিয়ে, 25 থেকে 30 বা 30 থেকে 35 এরকমও হয় কোম্পানি বেঁধে। তারপরে হচ্ছে যে 50-60, 3 বছরের এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স অনেকেই জব করতেছে 80 থেকে 1 লাখ টাকা, আবার অনেকে 3 বছরের এক্সপিরিয়েন্স বা 4 বছরের এক্সপিরিয়েন্সে 80 থেকে 1 লাখ টাকা জব করতেছে, মানে সম্ভব। আপনাদের সামনে কিন্তু এরকম মানে যে কথা বলতেছে সেই কিন্তু 8 থেকে 10 হাজার মতন প্রথমে 7 মাস আগে জয়েন করছে, তারপর তার 2-1 মাস পরে সে কিন্তু 25 থেকে 30 এই রেঞ্জে জয়েন করছে, এখন কিন্তু তার 40 থেকে 60 হাজার এই রেঞ্জে সে কিন্তু এখন জব করতেছে। তাহলে আপনাদের সামনে কিন্তু একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আছে যে এই 6 মাসের মধ্যেই স্ট্রাগল করে কিন্তু সে 40 থেকে 50 হাজার বা 60 হাজার টাকা এই জবে জয়েন করতেছে। তাহলে ও যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না?
সো এটা যারা মনে করেন যে এসকিউ তে ক্যারিয়ার গ্রোথ নাই বা স্যালারি নাই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কিন্তু কি করা লাগবে, ওই যে ও পরিশ্রমটা করছে, হ্যাঁ, সে যে প্রজেক্ট গুলো করছে, আইটি ট্রেনিং বিটিতে কিন্তু আপনাদেরকে এই প্রজেক্ট গুলো হাতে ধরে করানো হয়, তাই না ভাইয়া? আইটি ট্রেনিং বিটি কি কি প্রজেক্ট করেছো আমাদের কোর্স চলাকালীন অবস্থাতে? কোর্স চলাকালীন অবস্থাতে অটোমেশনের 2টা প্রজেক্ট করছিলাম, তারপর হচ্ছে এপিআই টেস্টিং এর প্রজেক্ট করছিলাম, ম্যানুয়াল টেস্টিং এর প্রজেক্ট করছিলাম, সবগুলা টপিকের উপরই, পারফরমেন্স টেস্টিং এগুলোর উপর সবগুলা টপিকের উপরেই প্রজেক্ট করানো হয়েছিল। কোনোটাতেই বাদ দেয় না আমার যতটুকু মনে পড়ে আর কি, সবগুলা টপিকের উপরেই প্রজেক্ট করানো হয়েছে। আমরা তো আপনাদের প্রজেক্ট করে দিব, কিন্তু আপনাদেরকেও বাছাই করতে হবে, হ্যাঁ। তবে হ্যাঁ, প্রজেক্ট করতে গিয়ে কোথাও আটকে গেলে কাউসার সাপোর্ট সিস্টেমটা নিয়ে বলতে পারো। হ্যাঁ, সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো ছিল, কজ আমি এমনও দিন গেছে যে আমি মানে একটু পুরা দিন জ্বালাইছি মেন্টরকে আর কি। যেমন এপিআই টেস্টিং এর মধ্যে আমার নিজের পিসিতে অনেকগুলো সমস্যা হয়েছিল, তো ওগুলাও উনি সলভ করে দিছিল আর কি। এপিআই টেস্টিং এর প্রজেক্টটা করতে, এপিআই টেস্টিং এ 5টা প্রজেক্ট করছিলাম শুধু এপিআই টেস্টিং এ। সো এপিআই টেস্টিং এ সবগুলা প্রজেক্ট উনি রিভিউ করে দিছে, সবগুলা টুলস আমার অনেক কিছু সমস্যা হয়েছিল ওগুলাতে সবগুলাই সলভ করে দিছিল আর কি ভাইয়া। এইটা ওই যে বললাম যে মক ইন্টারভিউ হচ্ছে আমার অনেকগুলা নিছে, যেটা হচ্ছে যে এত মক ইন্টারভিউ নেওয়ার কথা না। তো কখনো বিরক্ত হয়নি, যখনই মেসেজ দিছি তখনই রিপ্লাই দিছে আর কি। আমাদের টিচার গুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক হেল্পফুল, এবং হেল্পফুল বলেই কিন্তু আমরা আমাদের এখানে নিয়ে থাকি। শুধু 35 ব্যাচ না, ব্যাচ 1 থেকে শুরু করে ব্যাচ 35 পর্যন্ত যতগুলো টিচারই এসেছেন বা আসছেন, তারা সবাই মাশাআল্লাহ হেল্পফুল, হেল্পিং মেন্টালিটির মানুষ বলেই কিন্তু আপনারা এরকম পাচ্ছেন, এবং একজন নয় 7জন টিচার আছে। সো এটা আপনাদেরকে কিন্তু কাছে যে আসতো। এখন যদি কাউসারের 5টা প্রজেক্ট না থাকে, কেউ একজনে একটা প্রজেক্ট করলো না, তাহলে তো টিচার এত হেল্পফুল হয়েও লাভ নাই, এত 13 বছরের এক্সপিরিয়েন্স হয়েও কিন্তু লাভ নাই, আছে বলেন? বাট আপনি যদি ভালো কিছু আপনার সিভিটা বানান, আপডেট করেন, তাহলে আপনি ভালো জায়গা থেকে এরকম একটা এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে কি রিভিউ করে নিতে পারবেন, এবং আপনি একটা ডেমো ইন্টারভিউ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সেই যে কোয়ালিটি ফুল একটা টিচার, সেটা আমরা আপনাদেরকে অ্যাসিওর করে দিচ্ছি, এবং আলহামদুলিল্লাহ দেখেন আপনার সামনে কিন্তু ফলাফল। সো প্রজেক্ট করানো বলেন, সাজেশন বলেন, বা ইন্টারনাল রেফারেন্স বলেন, হ্যাঁ, এখন ধরেন কাউসার যে জায়গায় জয়েন করতেছে, হ্যাঁ, এখন কাউসারকে প্রশ্ন করি, ধরো আজ থেকে 2 বছর পর তুমি যদি সিনিয়র হয়ে যাও, এখন আইটি ট্রেনিং বিডি ধরো ফাহিম মুনতাসির আয়েশা বললো যে ভাই আমি তো ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করছি আপনার কোম্পানিতে, হ্যাঁ, বা আপনি একটু রেফারেন্স দেন। তো কাউসার তুমি কি তোমার আইটি ট্রেনিং বিডির ছোট ভাইদের রেফারেন্স করবা না? হ্যাঁ, আমি অবশ্যই রেফারেন্স করবো। ইভেন আমি যে ইকোলজিক্স এ ফার্স্ট জবটা পাইছিলাম, ওইটা এডিটিং বিডি একটা ভাইয়া ছিল, উনি রেফার করছিল। ইকোলজিক্স আসলে রেফার করা ছাড়া ইন্টারভিউ নেয় না, তো ওনাকে আমি লিঙ্কডইন এর থ্রুতে হচ্ছে যে পরিচয় হয়েছিল, এটা কখনোই পরিচয় হয়নি। লিঙ্কডইন এর থ্রুতেই ভাইয়াকে হচ্ছে রিচ আউট করছিলাম, করে হচ্ছে মেসেজ দিছিলাম, সিভি দিছিলাম, তারপর উনি এইচআরকে আমার সিভিটা রেফার করছিল আর কি। ওইটাই ফার্স্ট জব আমার ছিল ইকোলজি। প্রান্ত সারিয়ার নাকি? জি জি ভাইয়া। ওর নাম কি প্রান্ত সারিয়ার নাকি? হ্যাঁ, প্রান্ত ভাই উত্তর ব্রাঞ্চে ছিল। হ্যাঁ, আমি ধানমন্ডি ব্রাঞ্চে জয়েন করি, প্রান্ত ভাই উত্তর ব্রাঞ্চে ছিল। আপনারা যদি খোঁজ নিয়ে দেখতে পারেন, আইটি ট্রেনিং বিডি স্টুডেন্ট গুলা মোটামুটি সবগুলো কোম্পানিতেই আছে। ব্রেন স্টেশন বলেন, তারপরে জবি, জিপি, যে কোনো কোম্পানি, কারণ 550 জনের বেশি কিন্তু আল্লাহর রহমতে আমাদের এখানে জব পাইছে। তো জবের যে রেফারেন্স, এটা আপনি আইটি ট্রেনিং বিডি থেকে সবচেয়ে বেশি পাবেন। কিন্তু রেফারেন্স দিয়ে কি হবে? ধরেন রেফারেন্স আপনাকে দিল কাউসার কি, হ্যাঁ, প্রান্ত, কিন্তু প্রশ্ন যদি করা হতো, সে যদি না পারতো, তাহলে কি কাউসার তোমাকে নিত ইকোলজি? বলো। না, আমি সবসময় এশিওর করি যে আমি যদি রেফারেন্স নেই কারো থেকে, মানে রেফারেন্স কিন্তু একটা হচ্ছে যে টোকেন সিস্টেমের মধ্যে, একবার নিছেন এটা নেওয়া যাবে না। সো এটা একবারই আপনার কাজে লাগাইতে হবে, এবং একবার যদি ওই টোকেন সিস্টেমটা কাজে দেয় তখন আবার আবার পাওয়া যায় রেফারেলটা আর কি, এরকম অন্য একটা কোম্পানিতে ওনার থ্রুতেই। এটা আমি সবসময় বিশ্বাস করি আর কি, যে আমি যদি ওইটা যোগ্য না হই তাহলে রেফারেন্সটা নেওয়াটা উচিত না আর কি। সো নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমি কি এটা ক্র্যাক করতে পারবো কি পারবো না, দেন রেফারেন্সটা নেওয়া উচিত। আমি বাইকে আরো ইন্টারভিউ দেওয়ার 2 মাস আগে নক দিছিলাম, ওনাকে পটায় রাখছি যাতে পরে হচ্ছে যে উনি আমাকে রেফার করতে পারে। বাই দিস টাইম আমি প্রিপারেশন নিতেছি, যখন আমি বুঝছি যে না আমি ঠিক আছে আমি এটাতে দেওয়ার যোগ্য, তখনই আমি হচ্ছে যে বাই থেকে রেফারেন্সটা নিছিলাম। আচ্ছা দেখেন, আপনাদেরকে কিন্তু একটা চমৎকার কথা বলছে। আমরা আপনাদেরকে এখনই একটা 350 জনের বেশি রেফারেন্স দিতেছি, যারা কিনা আমাদের আইটি ট্রেনিং বিডি স্টুডেন্ট, যারা পাবলিকলি প্রোফাইল শেয়ার করতে ইন্টারেস্টেড, তাদেরই আমরা 350 জনের শেয়ার করতেছি। ওদের আপনারা আইডিতে যায় আপনারা আইটি ট্রেনিং বিডি এর কথা বললে আপনাদের কিন্তু রেফারেন্স পাবেন বিভিন্ন জবে, হ্যাঁ। সো আমাদের আইটি ট্রেনিং বিডি কেউ ম্যানেজমেন্টে কেউ থাকলে একটু কাইন্ডলি ওই রেফারেন্সে বা জব লিস্ট একটু দিয়ে দেন। আচ্ছা,
আহ, আপনার আমাদের একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু দেখি। একজন কোশ্চেন করছে, ম্যানুয়াল টেস্টিং শেখা ছাড়া কি এসকিউ ক্যারিয়ার শুরু করা সম্ভব? কাউসার বলো ভাইয়া। ম্যানুয়াল টেস্টিং ছাড়া তো এসকিউ কেরিয়ার কিভাবে শুরু করবেন? টেস্টিং তো দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেশন। সো অটোমেশন শিখতে হবে, না হলে হচ্ছে যে আপনার ম্যানুয়াল টেস্টিং শিখতে হবে, কিন্তু অটোমেশনের মধ্যেও আপনার ম্যানুয়াল টেস্টিং লাগে আর কি। সো ম্যানুয়াল টেস্টিং শিখতেই হবে। অটোমেশনে যে অটোমেশন মানে যে একদমই ফুললি অটোমেশন ব্যাপারটা এরকম না, কিছু কিছু পার্ট থাকে ওখানে ম্যানুয়াল টেস্টিংও লাগে আর কি। আর ম্যানুয়াল টেস্টিং এমন কোনো হার্ড কিছু না, একদম ইজি জিনিস। আচ্ছা, আমরা একটা ম্যানুয়াল টেস্টিং করে দেখাতে পারি, তাই না? এখন হ্যাঁ, 2 মিনিটের মধ্যে। জি ভাই, জি। আচ্ছা, ধরেন আমি স্ক্রিন শেয়ার করলাম। আমরা ধরেন একটা ইয়াতে গেলাম, সহজ একটা ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইটে পরে ধরেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ধরেন একটা টেস্টিং করতে বলতেছে। হ্যাঁ, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার করার চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে? না ভাইয়া, দেখা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি, আমাদের একটু স্ক্রিন শেয়ার একটু ঝামেলা আছে। ওকে, সমস্যা নাই। আপনাদের যে ফেসবুকের বাটনটা, ফেসবুকের যে ইয়াটা আছে, অ্যাপসটা আছে, হ্যাঁ, সেই অ্যাপসে আপনাদেরকে বলা হলো যে লগ ইন পেজটা তুমি কি করো, টেস্টিং করো। এখন আপনি টেস্ট করে দেখবেন, আর সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন আর একবার ভুল ইমেল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, এখন সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে কি করার কথা বলেন তো? ঢুকে যাওয়ার কথা, তাই না? আর ভুল ইমেল অ্যাড্রেস দিলে কি, ভুল পাসওয়ার্ড দিলে কি করার কথা? একটা পপ আপ দেওয়ার কথা, তাই না? আপনি টেস্ট করে দেখবেন যে পপ আপ দিচ্ছে কিনা, নাকি ভুল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলেও ঢুকে যাচ্ছে। ঠিক আছে? সো এই বিষয়গুলো থেকে আপনারা আরো আস্তে আস্তে টেস্টিং করতে থাকবেন যে যে পপ আপটা দিচ্ছে সেই পপ আপের হচ্ছে স্পেলিং গুলো ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, বা যে পপ আপটা দেওয়ার কথা ছিল, যে কথাগুলো বলার কথা ছিল ক্লায়েন্ট যেটা দিয়েছে সেটা ওরকম করে দিয়েছে কিনা। হ্যাঁ, এইভাবে আপনাকে কি করতে হবে, বলতে হবে, তাই না? সো ওইভাবে না দিলেই টেস্টিং পাস এবং ফেল, এটা খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিংটা খুবই সহজ। আচ্ছা, এখন বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, এআই কিভাবে এসকিউ এর জব কমিয়ে দিবে? আচ্ছা, আমরা কিছুক্ষণ আমরা কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ, আমাদের সাথে গেস্ট আছেন, স্পিকার আপনাদের কাউসার হচ্ছে আপনাদেরকে অ্যান্সার করবেন, আমিও করব, চেষ্টা করবো ইনশাল্লাহ। এআই ভবিষ্যতে এসকিউ এর জব কিভাবে কমিয়ে দিবে? না, এআই এসকিউ এর জব কমিয়ে দিবে না, বরং এসকিউ এর জব গুলো আরো বাড়িয়ে দিবে। হ্যাঁ, তবে কি হবে, কিছুটা সেক্টর আপনাকে মানে এক জায়গায় কমাই দিবে আর আরেক জায়গায় বাড়াই দিবে। কিভাবে? যেমন কোডিং করা, আগে আগে কি হতো, সব কোডিং নিজে হাতে করা লাগতো, ফ্রেমওয়ার্ক তৈরি করা লাগতো। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে। হ্যাঁ, আমি নিজেও ফ্রেমওয়ার্ক তৈরি করেছি আজ থেকে 10 বছর আগে, 2017, 10 বা 8 বছর আগে, 2017-16 সালে। হ্যাঁ, 8-9 বছর আগে আমি নিজেও ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। কারণ তখন না, আমি যখন প্রথম শ্রেণী শিখি তখন বাংলাদেশের শ্রেণী খুব কম মানুষ জানতো। আমি তখন বাংলাদেশের থেকে আমেরিকার একটা কোম্পানি, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, ওই নাসার একটা টুলস ছিল, আইডিয়া জেনারেট টুলস, নাম হচ্ছে আইডিয়া স্কেল। ওই টুলসটাকে আমরা ডেভেলপমেন্ট করার সময়তে আমি যে কোম্পানি জব করতাম আইডিয়া স্কেলে, সেখানে তারা অটোমেশনটা ইউজ করতো, লেটেস্ট টেকনোলজি ইউজ করতো নাসা। হ্যাঁ, তো থার্ড পার্টি হিসেবে এই নাসা তো মহাকাশ গবেষণা কেন্দ্র, তাদের সফটওয়্যারের এই পার্টটা, শুধু টুলস জেনারেটেড পার্টটা হচ্ছে যে আইডিয়া স্কেলকে দিয়ে করিয়ে নিত। আমি ওই কোম্পানিতে জব করতাম, তখন আমি ওইখানে শিখেছিলাম। ঠিক আছে, তো ওখানে আমি কিভাবে বানাইতে হয় সেটা শিখছিলাম। তো এখন কিন্তু ওই যে ফ্রেমওয়ার্ক তৈরি করা, হ্যাঁ, লাগে না, কষ্ট করে কোড লেখা লাগে না। এখন কি বলেন তো, এখন শুধু কোড করা যায়। এখন যারা এই শুধু কোডিং নির্ভর হচ্ছে আপনার মানে স্কিল তৈরি করে আছেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ কি, এখন কোড
কোড কি করা যাবে, একা একাই চ্যাট জিপিটি বা এআই টুলস বানাই দিবে। তাহলে কি করতে হবে আপনাদেরকে এখন সেক্টরটা কি করতে হবে, বাড়াইতে হবে। যেমন ধরেন ডাটা ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, ডাটা ইঞ্জিনিয়ারিং এ আবার ডাটা সায়েন্সে আপনাকে টেস্টার লাগবে, সফটওয়্যার টেস্টার। কোথায় লাগবে? আপনি যখন একটা ডাটাকে ট্রেন করবেন, হ্যাঁ, সেই ট্রেন করা ডাটাগুলা মেশিন লার্নিং এর অ্যালগরিদম যে ট্রেন যখন করবেন, হ্যাঁ, সেই ট্রেন করা ডাটাগুলা ঠিক মতন কাজ করছে কিনা, হ্যাঁ, সেটা টেস্টিং করা লাগবে। তবে ডাটা যখন আপনি ক্লিন করবেন, তখন ক্লিন হয়েছে কিনা, হ্যাঁ, সেটার জন্য টেস্টিং লাগবে। সো কিভাবে ডাটা ক্লিন হয়েছে কিনা এই যে টেস্টিং করাটা লাগে, এই জন্য আপনাকে ওই দিকে আপনাকে শিখতে হবে। আপনার সেক্টর এখন অনেক বেড়ে গেছে, হ্যাঁ, কিন্তু জবের সেক্টর বেড়ে গেছে, কিন্তু আপনাকে ওই নতুন নতুন টেকনোলজি গুলো আপনাকে শিখতে হবে, হ্যাঁ, গ্র্যাব করতে হবে। আমরা এই 35 ব্যাচে প্রথম ইন্ট্রোডিউস করেছি যে এআই কিভাবে আপনাদেরকে এসকিউতে আপনারা শিখবেন, এটা আমরা বাংলাদেশে প্রথম এটি তৈরি করছি। তো আপনারা এই ব্যাচ ইনশাআল্লাহ শিখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন আসছে যে রশিদ রেজ, হ্যাঁ বলেন, হারুনুর রশিদ ভাই, আপনার প্রশ্নটা বলেন। জি, আমি তো নতুন, তাহলে কি আমি কি এই কোর্সটা করতে পারবো? এই সাখাওয়াত যে জব পাইছে সেও একসময় নতুন ছিল, হ্যাঁ, সেও কোর্স করে আল্লাহর একদমই রহমতে নতুন, মানে কম্পিউটার সেও চালাতে পারি এমনি, কিন্তু আপনাদের ও এই না, এটা ভাই আমি আপনাকে বলবো না যে আপনি কোর্স করতে পারবেন না বা পারবেন, বিকজ অনেকে এখন জবে যদি আপনি করতে যান তাহলে কিন্তু আপনাকে কম্পিউটার সায়েন্স রিকোয়ারমেন্ট চাই, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আইটিতে একটা সুবিধা হলো যে আপনি যদি যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, কিন্তু আপনি তার সাথে যদি ভালো পারেন তাহলে আপনাকে নিবে কিন্তু, হ্যাঁ। তো আপনাকে তার সাথে কম্পিউটার ভালো সায়েন্স ডিগ্রি নেই, আমি তো জেনারেল পড়াশোনা করছি, অন্য অন্য তাহলে তাহলে কিন্তু ভাই আর্টস। ইনিশিয়াল ভাবে হওয়ার কথা না। মানে সঠিক উত্তর হচ্ছে আপনাকে এই লাইনে হওয়ার কথা না। কিন্তু অনেকে আছেন যারা আইটি সেক্টরে না, কিন্তু অনেক ভালো টেস্টিং পারেন বা ভালো কাজ পারেন। যদি কাজ ভালো পারেন, আপনি কাজ শিখতে পারেন কোর্স করে বা যেখানে শিখতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই নিবে জবে। কিন্তু আপনি যদি কাজ না পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। সো কারণ কি এখানে রিকোয়ারমেন্টে লিখে রাখে যে কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, আপনি কম্পিউটার সায়েন্স না, কিন্তু আপনি অনেক ভালো কাজ পারেন, কম্পিউটার সায়েন্স যে আছে তার থেকে ভালো কাজ পারেন, তাহলে আপনাকে নিবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে জবের স্যালারি কেমন হয়। কাউসার নেয়াজের তোমার নিজের ব্যক্তিগত জীবনের গল্পটাই বলো ভাইয়া আরেকবার, জবের স্যালারি কেমন হয় এসকিউতে। রিপিট কোশ্চেন হয়ে যাচ্ছে। আপনারা তো শুনলেন তাই না? আপনারা যে কেউ একজন বলতে পারেন। কাউসার তো এই কোশ্চেনটা একবার বলেছে অ্যান্সার। আপনাদের মধ্যে যে কেউ একজন বলতে পারেন। আচ্ছা, কাউসারের সে প্রথমে বলেছিল, প্রথমে সে জয়েন করেছিল 8 থেকে 10,000 টাকাতে ফ্রেশার হিসেবে, ম্যানুয়াল টেস্টার ইন্টার্ন হিসেবে। তার ঠিক 2 মাস পরে সে আরেকটা জায়গায় মিড লেভেলে জয়েন করে, মিড না মানে জুনিয়র হিসেবে জয়েন করে, 25 to 30 এরকম রেঞ্জে। বর্তমানে সে একটা নতুন অফার পাইছে যেটা কিনা 40 থেকে 60 রেঞ্জে। সো লাস্ট 6 মাসে তার এক্সপিরিয়েন্স এরকম। ওকে, সো স্যালারি নিয়ে আপনারা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপরে ফ্রিল্যান্সিং বা রিমোট জবের সুযোগ কেমন। আচ্ছা, এসকিউতে প্রচুর রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর জব দেখা যায়। আমি নিজেও কিন্তু বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু রিমোট জব করতাম দুবাইয়ের, যেটা কিনা ইউরোতে টাকা আসতো এবং স্যালারি কিন্তু 6 ডিজিটের উপরে ছিল। সো একটা ভালো সুযোগ আছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স, আমি কি চাইলে জয়েন করতে পারবো। আমাদের একটা স্টুডেন্ট আছেন যিনি কিনা রুবেল হোসেন, সেও এরকম 50 থেকে 70-র উপরে এরকম রেঞ্জের স্যালারি জব করতেছে। সেও ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড ছিল, এবং কিন্তু আসলে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড বা সিএসসি ব্যাকগ্রাউন্ডে দেখার চেয়ে আপনি কাজ পারেন কিনা, এই যে একটু আগে যে ভাইয়া কারণ ভাইয়াকে কথাটা বললাম, হ্যাঁ। সো আপনাকে কাজ পারতে হবে, ভালো মতন কাজ পারলে আপনি যে 5টা প্রজেক্ট করেন এপিআই টেস্টিং এর উপরে, হ্যাঁ, সো এরকম ভালো ভালো প্রজেক্ট করলে বা ভালো কাজ পারলে আপনাকে অবশ্যই নিবে ইনশাল্লাহ, হ্যাঁ। তারপর লিখছেন আমি কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমি কি এই কাজ
করতে পারবো। আমি কিছু মাস আগে সাইবার সিকিউরিটি কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে একটাই কথা যে সাইবার সিকিউরিটি খুব চরম একটা সেক্টর। আমিও সাইবার সিকিউরিটি মাস্টার্স করেছি এবং আমার জব সেক্টর, আমি এখানে এসে এই সেক্টর জব করতেছি। কিন্তু সমস্যা কি, সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের জব কম তুলনামূলকভাবে। এর জন্য জব তো পাইতে হবে, থাকতে হবে অ্যাভেলেবল, তাই না? সো এসকিউতে জবের সংখ্যা বেশি। আপনি চাইলে এই সেক্টরে কিছু স্কিল অর্জন করে আমাদের কোর্সে শিখতে পারেন। অর্জন করে আপনারা এই এসকিউতে আসতে পারেন, যেহেতু আপনারা শুনতে পাচ্ছেন লাইভ গল্প যে এসকিউতে জবে সেক্টরটা কেমন এবং স্যালারি কেমন। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর আর্ট লেকচার নিয়ে কি কম্পিউটার ডিপ্লোমা? আচ্ছা, কিছু মাস আগে। আচ্ছা, এসকিউ এক্সপিরিয়েন্স কি এআই ইঞ্জিনিয়ারিং কোনো ইমপ্যাক্ট থাকবে? এআই রিলেটেড জব এ তো এআই রিলেটেড এক্সপিরিয়েন্স চাই। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। আচ্ছা, এআই যে মডেলটা বানানো হলো বা এজেন্টটা বানানো হলো, সেই এজেন্টটা ঠিক মতন কাজ করছে কিনা সেটা কে টেস্ট করবে বলেন তো সবাই? আব্দুল সাত্তার ভাই, কে টেস্ট করবে? টাইম কাইন্ডলি প্রশ্নটা যদি আবার একটু করতেন। এআই ধরেন বানানো হলো একটা এজেন্ট, হ্যাঁ, সেই এআই এজেন্টটা ঠিক মতন কাজ করছে কিনা সেটা টেস্টিং করবে কে? এসকিউ ইঞ্জিনিয়ার। রাইট, এই জন্য এসকিউ ইঞ্জিনিয়াররাই কিন্তু এই টেস্টগুলো করবে। সো টেস্টটাতে জব যে কমবে তা কিন্তু না, কিন্তু জবের মানে সেক্টরটা বিভিন্ন হবে। কিন্তু তাকে ওই স্কিলটা আপ করতে হবে নিজের কাছে। হ্যাঁ, আচ্ছা, কোডিং নলেজ কেমন লাগে? যেহেতু এখন এআই সব কোডিং করে দেয়, হ্যাঁ, সো কোডিং আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে এই কোডটা কিভাবে। ধরেন আপনি একটা বললেন যে এআইটা, আমি এআই কে বললেন যে আমাকে এই কোডিংটা করে দাও, সে করে দিল। আপনাকে কোডিং করতে হলো না, কিন্তু কোডিংটা আপনি কি কি বলতেছে, কোডিংটা কোথায় কি বলতেছে সেটা তো বুঝতে হবে। আমাদের কোর্সে আপনাদেরকে পুরো একটা প্রজেক্টে হাতে কলমে দেখানো হয় এবং কিভাবে এআই দিয়ে কোডিং করবে নতুন এই ব্যাচ থেকে শুরু করা হবে। হ্যাঁ, সো কোডিং আপনাকে কম করা লাগবে, কিন্তু কোডিংটা জানতে হবে, বুঝতে হবে যে এটা কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, এই আর কি, যে অটোমেশন আপনি করেন। আর সে তো বললো যে ম্যানুয়াল টেস্টিং দিয়ে সে জব পাইছে প্রাথমিকভাবে। সো আপনারা কিন্তু ইনিশিয়াল ভাবে ম্যানুয়াল টেস্টিং হিসেবে জব কিন্তু পেয়ে যেতে পারেন। আচ্ছা, ফ্রেশার হিসেবে এসকিউতে জব পাওয়াটা কেমন, সহজ নাকি কঠিন? অন্য যে কোনো সেক্টর আছে, সব সেক্টরে যেতে সব থেকে সহজ হচ্ছে, মানে তাড়াতাড়ি ঢোকা যায় ফ্রেশার হিসেবে এসকিউতে। এই জন্য কিন্তু সাক্ষাৎ একটু আগে কিন্তু তার কথাতে সে কিন্তু বলেছিল এটাই, যে ভাই আমি এসকিউতে আসছি এই কারণে যেন আমি তাড়াতাড়ি জব জয়েন করতে পারি, কারণ তার নিড ছিল, তাই না কাউসার? জি ভাই, আমি হচ্ছে যে আমার ছিল, তো আমি স্কিউতে তাড়াতাড়ি দেখলাম, সবকিছু ঘাইটা দেখলাম যে স্কিউতে তাড়াতাড়ি এন্ট্রি নেওয়া যাবে একটু মার্কেটে আর কি। এই জন্যই হচ্ছে স্কিউতে আসা। স্কিউ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াও ছিল না, যে স্কিউ কি, কেমনে কি করে না করে আইডিয়া। আমি রিসার্চ ইঞ্জিনিয়ার ছিলাম, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। সো দ্যাট মোমেন্টে যেহেতু রিসার্চ অ্যাসিস্ট্যান্টে যে টাকাটা দেয় ওইটাতে আসলে আমার হচ্ছিল না আর কি। সো আমার তাড়াতাড়ি করে মার্কেটে এন্ট্রি করার দরকার ছিল। তো তখন হচ্ছে যে স্কিল সম্পর্কে জানি এবং স্কিল সম্পর্কে ঘাটাঘাটি করি আর কি। রাইট, সো এটা আর কি। তো আপনাদেরকে আমি একটা গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দিয়েছি, এখানে আপনারা যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন। আপনার কাউসার ভাই থাকবো, আমি থাকবো, আমার লিঙ্কডিনও দিয়েছি। সো আরো কোশ্চেন আছে কিছুটা, কোশ্চেনের পরে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, কোশ্চেন একটা একজন করেছেন যে স্যার, ভাই হ্যাঁ, একজন করেছেন যে ফ্রেশ ইন্টার্নশিপ ছাড়া কি নর্মাল জুনিয়র এসকিউতে জয়েন করা যায়? আমাদের অনেক স্টুডেন্ট জুনিয়র এসকিউ ইঞ্জিনিয়ারে জয়েন করেছেন, যেমন ডেফোডিল ইউনিভার্সিটি সিয়াম জয়েন করেছিল 40,000-এ, হ্যাঁ, অরবিটেক্স নামে একটা কোম্পানিতে। তারপরে ডিং নামে একটা কোম্পানিতে আমাদের 8 স্টুডেন্ট জয়েন করেছিল 33,000-এ জুনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। হ্যাঁ, করা যায় জুনিয়র, যদি আপনি ভালো মতন কাজ পারেন, যদি আপনি ইন্টারভিউতে স্কিল ভালো মতন দিতে পারেন। হ্যাঁ স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হন কিংবা আইটি সেক্টর যেটাই, মানে যে ইঞ্জিনিয়ারিং হন, আপনি একই কথা, জবের আগে আপনাকে বলবে, জবের যে রিকোয়ারমেন্ট সেখানে বলবে কম্পিউটার সায়েন্স বা আইটি এরকম। হ্যাঁ, কিন্তু আপনি যদি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যেতে ভালো পারেন এসকিউএ, তাহলে আপনাকে নিবে কিন্তু। ঠিক আছে, এই আর কি। কিন্তু আমি আবারও বলছি, পোস্টে কিন্তু তারা কম্পিউটার সায়েন্স রিকোয়ারমেন্ট চেয়ে থাকে। হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করতেছে, আপনি যদি অনেক ভালো পারেন, ভালো শিখেন, তাহলে আপনাকে নিবে, এই সুযোগটা আছে। সাইবার সিকিউরিটি আর এসকে ডিফারেন্স কতটুকু? আচ্ছা, সাইবার সিকিউরিটি কিন্তু টেস্টিং, আমরা যে টেস্ট করি, আমি যে কাজ করি টেস্টিংই করি।
এসকিউ কিন্তু টেস্টিং, কিন্তু দুটো ডিফারেন্ট, দুই রকম। সাইবার সিকিউরিটি টেস্টিং করি আমরা মূলত সিকিউরিটি চিন্তা করে মাথায় রেখে, মেথোলজি মাথায় রেখে। আর সফটওয়্যার টেস্টিং আমরা টেস্টিং করি সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসিওর করার মেথোলজি মাথায় রেখে, ঠিক আছে? দুইটাই কিন্তু টেস্টিং। আচ্ছা আচ্ছা ভাই, আপনার আপনার ইউএসএ জার্নিটা কি জানতে পারি? আপনার ফার্স্ট জব কোনটা ছিল ইউএসএ তে? সরি, আমার ইউএসএ জার্নিটা ছিল খুবই অদ্ভুত। সবাই আসলে জিআরই দেয়, আইএলটিএস দেয়, এইভাবে ইউএসএ তে আসে। কিন্তু আবার জিআরই বা আইএলটিএস বা সিজিপিএ অত ভালো ছিল না, 2.54 ছিল। কারণ ইউতে আমিও কাউসারের মতন ইউর স্টুডেন্ট ছিলাম। বাঁশবাগানে আমরা বড় হয়েছি, কাউসারও বাঁশবাগানেই বড় হয়েছে, আমি ওই একই বাঁশবাগানে বড় হয়েছি, যার কারণে সিজিপিএ ছিল 2.54। তো এখন এই সিজিপিএ নিয়ে আমার খুব ইচ্ছা ছিল ইউএসএ তে আসার। তো আমি কিছু সার্টিফিকেশন নিই, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, এবং আমার কিছু পেপার ছিল। সো এগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করতে থাকি। আল্লাহর রহমতে আমি ডুওলিঙ্গো পরীক্ষা দিই, ওই সময় ডুওলিঙ্গো এখনো নিচ্ছে। সো হয় ডুওলিঙ্গো স্কোর আসে, আমি অ্যাপ্লাই করি। তো আমি আল্লাহর রহমতে স্কলারশিপ পেয়ে চলে আসি আমেরিকাতে। তো জার্নিটা অনেক সহজ ছিল না, অনেক কঠিন ছিল। 7 বার ইন্টারভিউ, মানে অনেক অনেক ইমেল করতে হয়েছে যে আমার জিআরই নাই কেন, হ্যাঁ আমাকে জিআরই ওয়েব কেন করবে। আমি তখন কোম্পানিকে জানানো হয়েছে যে আমি 5 বছরের বেশি জব করেছি এবং আমি প্র্যাকটিক্যাল সেক্টরে অনেক ভালো কাজ করি এবং আমার কিছু পেপারও আছে, আপনি আমাকে জিআরই ওয়েব করতে পারেন এই জন্য যে আমি 5 বছরের প্লাস এক্সপিরিয়েন্স আছে, প্লাস আমি প্র্যাকটিক্যাল কাজও করতে পারি এবং আমার কিছু পেপার আছে। সো এইসব অনেক কিছু কনভিন্স করার পরে তারা আমাকে জিআরইটা ওয়েব করেছিল, এই আর কি। এবং আমার প্রোফাইলটা দেখে তারা আমাকে স্কলারশিপ দিয়েছিল আল্লাহর রহমতে। পরে এখানে এসে আমি মাস্টার্সে ফার্স্ট হই। তো এই তো পরে আমি জয়েন করি, আমার ইউনিভার্সিটি প্রফেসরই আমাকে প্রথম জবে জয়েন করতে সাহায্য করেছিল। সো এই তো, এই হচ্ছে ব্যাপার। সব জায়গাতে রেফারেন্স লাগে, বুঝছেন? আপনারা একটু রেফারেন্সটা মেনটেন করবেন। যেমন আমি আমেরিকাতে জবে আমার প্রফেসর আমাকে, যিনি ডিপার্টমেন্টের হেড ছিল, উনি আমাকে হেল্প করছে। উনি আমার সাথে আমার ওনার সবগুলো সাবজেক্ট আমি এ পাইছিলাম, হ্যাঁ। সো এবং একটা সাবজেক্ট আমি 100 নাম্বার পাইছিলাম। তো স্যার আমাকে প্র্যাকটিক্যালি ভাবে অনেক কাজগুলো দেখছে, যেহেতু ওনার সাথে আমি জিএতেও কাজ করেছি। সো সবকিছু দেখার পরে উনি আমাকে রেফার করেছিল। সো রেফার এমনিতে মানুষ করে না, রেফার করার জন্য আপনাকে অবশ্যই কিছু নলেজ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর আল্লাহর রহমত, সবথেকে বড় কথা হচ্ছে ভাই আল্লাহর রহমত ছিল ভাই। এইসব মানে যোগ্যতা টোগ্যতা এগুলা অনেকে আমার সাথে আরো ভালো যোগ্যতা আছে ভাই, হ্যাঁ। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার মতন মানুষকে আল্লাহর রহমত দিয়ে আমেরিকাতে নিয়ে এসেছেন এবং এখনো বর্তমানে যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, হ্যাঁ। সো যোগ্যতা এটা হচ্ছে আল্লাহ দেয়, আল্লাহ দিচ্ছে, সব রহমত আল্লাহ করছে, এটাই তো। বাট চেষ্টা আপনাকে করতে হবে ওই মানুষটা যেন আপনাদের সবাইকে দেয়, এটাই। আচ্ছা, আমরা প্রায় চলে আসছি শেষের দিকে, আমরা আর 5 থেকে 10 মিনিটের মতো চেষ্টা করব শেষ করার, হ্যাঁ। কাউসারের কাছে কি কোনো প্রশ্ন আছে? ও কিন্তু রিসেন্ট জব মার্কেটে কিন্তু আপনাদের সাথে ইন্টারভিউ দিতেছে, হ্যাঁ। সো আপনারা রিসেন্ট কি টাইপের কোশ্চেন আসে এটা করতেই কিন্তু পারেন, হ্যাঁ। ইন্টারভিউ কোশ্চেন করতে পারেন কিন্তু, হ্যাঁ। আমি কি এই সাইবার সিকিউরিটি থেকে এসকিউ তে শিফট করতে পারবো? হ্যাঁ আপনি পারবেন। ভাই অটোমেশন ছাড়া কি ম্যানুয়াল টেস্টিং এ জব ঢোকা যায়? হ্যাঁ ঢোকা যায়, আপনাদের সামনে কিন্তু কাউসার জয়েন করছে। আইডি ট্রেনিং বিডি সাপোর্ট সিস্টেম কেমন? আচ্ছা, হ্যাঁ আইডি ট্রেনিং বিডি সাপোর্ট সিস্টেম কেমন আমি না বলে যে জব পাইছে বা আমাদের স্টুডেন্ট তার কাছেই শুনি। কাউসার ভাইয়া তুমি বলো আইডি ট্রেনিং বিডি সাপোর্ট সিস্টেমটা কেমন? আমি তো বলছিলাম যে সাপোর্ট সিস্টেমটা ভালোই, কজ হচ্ছে যে আমি যখনই প্রজেক্ট নিয়ে আটকাইছিলাম যত কোশ্চেন ছিল সব বলছি, আর আমার সবচেয়ে ভালো লাগছে আমাকে মক ইন্টারভিউ গুলা ভালোভাবে নিছিল আর কি। তো এটা আমার জন্য খুব ভালো হয়েছে আর কি, যতগুলা ইন্টারভিউ দিছি তার আগে ভাই আমার মক ইন্টারভিউ গুলা নিছিল, এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। আচ্ছা, আর সিভি রিভিউ ব্যাপারে আমরা 1 to 1 চেষ্টা করি প্রত্যেকে আলাদা আলাদা সিভি রিভিউ করা, কারণ আপনি অনেক জানেন কিন্তু সিভিটা ভালো না, আপনাকে ডাকবে না। তো সেই ক্ষেত্রে কাউসার বলতে পারো। সিভি রিভিউটা তো ফার্স্ট ক্লাস, আমার যতটুকু মনে পড়ে যে থার্ড ক্লাস না যে সেকেন্ড ক্লাসে সবার সিভি জমা দিতে হয়। তো এটার পরে আমি পার্সোনালি আবার ভাইয়াকে নক দিছিলাম যে আমার সিভিটা একটু রিভিউ করে দেওয়ার জন্য। 3-4 বারের পরে ভাইয়া প্রথম প্রজেক্টের আগে একবার রিভিউ করে দিছে, দেন হচ্ছে প্রজেক্ট গুলা করার পরে একটার পর একটা প্রজেক্ট সাজাইছে আর ভাইয়া আমার রিভিউ করে দিছে আর কি, সব সুন্দর করে
অনেক কিছুই চেঞ্জ করতে হয়েছিল, মানে একবার দুইবার না, অনেকবারই করে দিছে আমার সিভি রিভিউ ভাইয়া। এই আর কি। সো আল্লাহ তাআলার প্রশংসা যে সে সাকসেসফুল হয়েছে। সো সিভি রিভিউ ভাইয়া বা আপনাদের সাপোর্ট সিস্টেমে আমরা চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করা, বিকজ আজকে আপনাদেরকে হেল্প করতে পারলে আমাদের কাছে ভালো লাগে। আজকে সে জব পাইছে, দেখেন তো আমাদের কত ভালো লাগছে না গল্পটা করতে। হ্যাঁ, তো আমরা তার জন্য অনেক দোয়া করি, হ্যাঁ, যে সে যেন আরো ভালো কিছু করুক এবং আরো কাউসার ভাইয়ের গ্রুপে যুক্ত করে দেন, তাহলে আমরা সকলে প্রশ্ন উত্তর করব। আচ্ছা কাউসার, তুমি একটু যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন করো, তাহলে সবাই পরবর্তীতে তোমাকে কোশ্চেন করতে পারবে। সে খুবই হেল্পফুল একটা ছেলে, আপনারা যে কোনো হেল্প বিষয় তাকে পাবেন, এখানে তাকে পাবেন। তার হোয়াটসঅ্যাপে একটু জয়েন করে ফেলো, যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেননি বা মেসেঞ্জারে জয়েন করেন জয়েন করতে পারেন। কোর্স ফি এবং কতদিন কোর্স? আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, এটা 9,000 টাকা এখন ডিসকাউন্ট ছিল। আর আমাদের আজকে পর্যন্ত ডিসকাউন্টটা আছে। আপনাদের আজকের ডিসকাউন্ট হচ্ছে যে 500 টাকা মতন ডিসকাউন্ট ছিল, 8,500 টাকা। এটা আপনারা আজকে ভর্তি হয়ে গেলে এই ডিসকাউন্টটা আপনারা পাবেন ইনশাল্লাহ। আর কোর্সের ডিউরেশন হচ্ছে 3 থেকে 4 মাস, কারণ অনেক সময় এক্সট্রা ক্লাস লাগে, আপনারা অনেক কিছু অনেক সময় বুঝতে পারেন না, তখন আপনাদেরকে আমরা চেষ্টা করি 2-1টা এক্সট্রা ক্লাস দেওয়ার, তখন আমরা একটু 4 মাস ধরে রাখি এর জন্য, বাট 3 থেকে 4 মাসের মধ্যে আমরা শেষ করে দিই চেষ্টা করি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা চাইলে আমার সাথে কোর্স রিলেটেড যে কোনো কোশ্চেনও করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ আইডিটা দিতেছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার লিঙ্কডিনও দিতেছি, আপনারা চাইলে আমার সাথে লিঙ্কডিন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আর যদি কারো কোশ্চেন থাকে তো করে ফেলেন, আমাদের আর 2-3 মিনিটে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাই আপনার সাথে কি কন্ট্যাক্ট করা যেতে? হ্যাঁ, আমি তো আমার কন্ট্যাক্ট নাম্বার এবং দিয়ে দিলাম। জি আপনার ভাইয়া। কাউসার সাথে, হ্যাঁ বলেন ভাই। হ্যালো ভাই, হুম, আপনাদের এই কোর্স তো সব আবাসিক না, মানে অনলাইন আবাসিক নাই? না অনলাইনে ভাইয়া, অনলাইনে। আচ্ছা, এই কোর্সটা কতদিন হবে টোটাল? 3 থেকে 4 মাসে শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। মানে যদি কেউ চায় সে কি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো যদি বাই এনি চান্স আর্লি শেষ করতে পারে, তাহলে হ্যাঁ আগেও শেষ করা যাবে। আমরা চাইলে তাকে আলাদাভাবে যদি এক্সট্রা ভাবে করতে পারে, তা তো আর্লি ভাবে তাকে আগের রেকর্ডিং এ তাকে দেওয়া যেতে পারে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনাদের এই কোর্সের কি কোনো ওয়েবসাইট বা কিছু আছে যেখানে থেকে লিঙ্ক পাবো, নাকি মেসেঞ্জারের গ্রুপ থেকে সব পাবো? সরি, হ্যাঁ না, আমি বলতে চাচ্ছিলাম যে, বললাম যে এআইটি ট্রেনিং এর কি কোনো ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট ফলো করে কিছু পাবো, নাকি আমরা মেসেঞ্জার থেকে পাবো রেকর্ডিং, তারপর ও আচ্ছা, আমরা ড্রাইভ ফলো করি। হ্যাঁ, ড্রাইভে আমাদের রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া থাকে। আর মেসেঞ্জারে সবকিছু আপনার টিচার গুলো থাকে, আপনার যে কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে যে কোনো সময় নক দিবেন। কারণ আমাদের টিচার সপ্তাহে 1 দিন বা 2 দিন না, মানে সাপোর্টের ক্লাস এরকম না। ধরেন আপনার এখন একটা প্রবলেম হলো, হ্যাঁ, আপনি যদি মানে সন্ধ্যার দিকে আপনার যদি লাগে, তাহলে আপনি সারাদিন বসে থাকবেন তা না। আপনার যদি একটা প্রবলেম হয়, সাথে সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিবেন, সেখানে সব টিচার গুলো থাকে, আপনি কোনো না কোনো টিচারের ওই সময় ফ্রি থাকবে এবং আপনি সাথে সাথে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। তো মেসেঞ্জার গ্রুপে মূলত সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, এটা এক্সেস কি সবসময় পাবো? জি, কি অপশন পাবেন বুঝলাম না রাকিব ভাই। ড্রাইভ লিংকে যে ভিডিওগুলো থাকবে ওগুলো তো সবসময় লাইফ টাইমই থাকবে না ভাই? লাইফ টাইম ড্রাইভে যে হচ্ছে যে ভিডিও লাইফ টাইম থাকবে না, লাইফ টাইম থাকবে না। কারণ ধরেন আমরা আপনাকে লাইফ টাইম বললাম, ধরেন বলার পরে কমিটমেন্ট করলাম, কমিটমেন্ট করার পরে ধরেন 10 বছর পরে যে কোনো কারণে থাকলো না, তখন তো কমিটমেন্ট ব্রেকআপ হবে না। এত না এত না, আমাদের 5 বছর পর্যন্ত
না, আপনাকে ধরেন একটা কমিটমেন্ট করবো, সেটা আমাকে রাখতে হবে। যেমন 5 বছর আগে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখনো পাচ্ছে রেকর্ডিং গুলা। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ আমরা 5 বছর পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছি। তাদের 5 বছর আগে কোর্স করে ফেলছে, তাও কিন্তু রেকর্ডিং পাচ্ছে। সো আমরা লাইফ টাইম কখনোই বলবো না, মিথ্যা কথা বলে লাভ নেই, ঠিক আছে? তবে আপনার একটা মানে সাপোর্ট অবশ্যই চেষ্টা করবো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য। লাস্ট 5 বছর আমরা দিয়ে আসতেছি রেকর্ডিং, কোর্স শেষ হয়ে যাচ্ছে 5 বছর আগে। তারা এখনো পাচ্ছে, আপনারাও ইনশাল্লাহ পাবেন আশা করি। আর যারা লাইফ টাইম ওকে বলে স্যার, না, থ্যাংক ইউ। যারা লাইফ টাইম বলে ওরা কিন্তু মানে একটু ভুল বলে, কারণ লাইফ টাইম আসলে দেওয়াটা কি সম্ভব বলেন, আপনারাই বলেন। না না ভাই, আদৌ সম্ভব না। হ্যাঁ, সো এটা যেটা মানে সম্ভব না, এটা কেন আমরা বলবো? আচ্ছা, আমরা শেষের দিকে আরো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কাউসারকে বলতে পারেন। কাউসার কে অনেক ধন্যবাদ, সে অনেক সময় ধরে আপনাদেরকে টাইম দিয়েছে, আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করি। সে আসলে আমার খুবই আদরের একটা ছোট ভাই এবং স্টুডেন্ট। আমি তার জন্য মন থেকে খুব দোয়া করি, কারণ সে খুব স্ট্রাগল করে লাইফে এই পর্যায়ে এসেছে। আপনারা হয়তোবা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যে মানুষের তো সবাই অফিস থেকে বা স্কুল থেকে এসে কি বলে যে মা আমাকে খাবার দাও, তাই না? বাসায় এসে কি খাবার রেডি পান, বা মন খারাপ থাকলে কিন্তু বাবা বাবা আপনাদেরকে ছায়া হয়ে আসে। কিন্তু কাউসারে কিন্তু এই দুইটা মানুষটাই কিন্তু নাই। সো সে এই এজে এসে যে স্ট্রাগলটা করতেছে, এবং আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে যে এত ভালো লাগে যে তাকে আমার মাধ্যমে আল্লাহ তাকে এত বড় একটা জায়গাতে নিয়ে আসছে। এবং আমার নিজের সত্যি কথা কি, আমার আইটি ট্রেনিং বিডিটাকে যে ওপেন করেছিলাম, এটা সার্থকতা কাউসার নিজেই। কারণ আল্লাহর রহমতে সে কিন্তু এখন ইস্টাবলিশ হয়ে গেছে। অন্তত একটা মানুষকে কিন্তু আল্লাহর রহমতে আমরা ইস্টাবলিশ করতে পারছি। মানে আরো কিন্তু 550 জনের বেশি এস্টাবলিশ হয়েছে, বাট কাউসার ইস্টাবলিশটা অনেক স্পেশাল, বিকজ তার তার আসলে ইস্টাবলিশ হওয়ার দরকার ছিল। হ্যাঁ, সো কাউসার যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? সে কিন্তু আপনার জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। তো সবাই আমরা একটু কাউসারের জন্য অভিনন্দন জানাই, এবং আমরা একটা কি বলে লাইক জানাই। এখানে কেমনে লাইক দেওয়া যায় জানি না, ঠিক আছে? সো আমরা দোয়া করি, এসে না অ্যাটলিস্ট লাইক না দিলেও মানে দোয়াটা করি তার জন্য, যেন তার লাইফটা যেন স্মুথ হয়। এবং তার কাছে অনেক শিক্ষণীয় আছে কিন্তু। হ্যাঁ, সে দেখেন, সে এত হার্ড ওয়ার্ক করছে, সে 7টার সময় গিয়ে কিন্তু কাজ করছে। হ্যাঁ, সো এই যে হার্ড ওয়ার্কটা করছে, এখান থেকে অনেক শিক্ষা, এই ছোট্ট গল্পের মধ্যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারছেন, তাই না বলেন? এই শিক্ষাগুলো হ্যাঁ কাজে লাগান। হ্যাঁ, 4টা মাসে তো একটু কষ্ট করেন না, কি হবে? হ্যাঁ, কত তো কোর্স করছেন। কম্পিউটার সায়েন্স পাস করার সময়তে আপনারা কতগুলো কোর্স দিচ্ছেন বলেন তো? 133 বা 34 বা 44 ক্রেডিট, হ্যাঁ, করতে আপনারা দেখা যাচ্ছে 10-20টা কতগুলো কোর্স দিচ্ছেন। এরকম ছোট্ট একটা 4 মাসের একটা কোর্স আইটি ট্রেনিং বিডিতে নেন না, কি হয়? 4 মাসে একটু হার্ড ওয়ার্ক করেন না, দেখেন ও পারলে আপনি কেন পারবেন না? আমরা তো আপনাদেরকে জবের ইন্টারভিউ কোশ্চেনেও আপনার হেল্প করে। যেমন আমরা যারা যেমন এই ছেলেটা, হ্যাঁ, কাউসার যে পরীক্ষা দিচ্ছে, সে তো তার কাছে তো ওই কোম্পানির আগেরটা কি টাইপের কোশ্চেন আসছিল সে কিন্তু বলতে পারবে আপনি যখন নক দেন। তার মানে কি আপনি ওই কোম্পানির জবের কোশ্চেন গুলো কিন্তু আপনি আগের কোশ্চেন গুলো পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি কিন্তু জবের রেফারেন্সও পাচ্ছেন। বা সে বললো কোশ্চেন ব্যাংক আমাদের ওখান থেকে প্রথম যে জব এসে আসলো, কোশ্চেন ব্যাংক থেকে সবগুলো আসছে। হ্যাঁ, আমরা কিছু কোশ্চেন ব্যাংক দিয়ে দিই, সেগুলো আসছে। তো হ্যান্ডস অন প্রজেক্ট আমরা হাতে কলমে করে দিচ্ছি, সবই পাচ্ছেন হেল্প। তাহলে আর কি লাগে? শুধু একটু পরিশ্রম করেন 4টা মাস, দেখেন আল্লাহ তো পরিশ্রমীদেরকে ভালোবাসে, তাই না? তো কাউসার তুমি আছো না এখন, নাকি চলে গেছো? আচ্ছা, যাই হোক, আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাই কাউসার। হ্যাঁ, তো তোমার ব্যস্ততার মধ্যে তুমি এসেছো, আমরা সবাই তার জন্য দোয়া করি। দোয়া করে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা জানিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম বর্ষিত করে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। আমরা আরো 2 মিনিট বা 3 মিনিট একটু সময় নিচ্ছি যদি কারো কোনো কোশ্চেন থাকে। কোর্স তো করা যাবে ভাইয়া, হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যেটাই হোক না কেন কোর্স করা যাবে, কিন্তু কোর্সে করে আপনাকে যারা সিএসসি আছে তাদের ক্ষেত্রে ভালো পারতে হবে, তাহলে আপনি জব পাবেন। হ্যাঁ, প্রজেক্ট গুলো কেমন হয়? প্রজেক্ট গুলো সবগুলো আমাদের হাতে কলমে দেখানো হয়। যেমন একটা টুলস যে মিটার এটা ইনস্টল করানো হয়, তারপরে সেটা দিয়ে বিভিন্ন প্রসিডিউর আছে, স্টেপ গুলো আছে, সেগুলো আমরা দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এসকিউ কমপ্লিট করার পরে ক্যারিয়ার কি ভাইয়া, লাইক হায়ার এডুকেশন। এসকিউ কমপ্লিট করার পর আপনি জবের দিকে আসবেন। আর হায়ার এডুকেশন তো আপনার অনার্স রেজাল্ট অথবা আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমাদের
প্রোগ্রাম শেষের মধ্যে রোকিয়া কি রুকাইয়া হক, শাফিন আহমেদ, ফাহিম ভাই, আব্দুল সাত্তার, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে ছিলেন। কেমন লাগলো আপনাদের প্রোগ্রামটা আজকে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিছু কি শিখতে পারছেন মনে হয়? শেখার থেকে বেশি ইন্সপিরেশন জানতে পাইছি, পারছি। শিখতেও পারছি, ইন্সপিরেশনও পাইছি যে হচ্ছে এক্স্যাক্টলি মানে আমি কনফিউজ ছিলাম যে আমি এই ক্যারিয়ারটা চয়েস করতেছি, তো এটা নিয়ে আমি আসলে সামনে আগাইতে পারবো কিনা, আমার সেই ক্যাপাবিলিটি আছে কিনা, এরকম কিছু কোয়েশ্চেন আমার মধ্যে ক্রিয়েট হইতেছিল। তো বাট মনে হইতেছে যে না, আমার কিছু ডাউটস হয়তো দূর হইছে এবং আমি আই গেস আমি ফিল করি যে না, হয়তো আমি পারবো, আমি জাস্ট আমার চেষ্টা করাটা বাকি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, এটা আজকে প্রোগ্রামটা বেশ ভালো লেগেছে এবং অনেক কিছু জানা না জানা জানতে পেরেছি। বাকিটা ক্লাস শুরু হলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আচ্ছা, সো আমাদের নেক্সট ক্লাস 3 তারিখ থেকে মেইন ক্লাস শুরু হবে। আপনারা যারা ভর্তি এখনো হন নাই তারা ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, সো আপনারা আজকে মানে রাতের মধ্যে আপনারা ডিসকাউন্ট অফারটা পাবেন, ইনশাল্লাহ ভর্তি যেতে পারেন। আপনারা যারা এখনো প্রিপেয়ার্ড না, অ্যাটলিস্ট ডিসকাউন্ট অফারটা পাওয়ার জন্য আপনারা আজকে ধরেন অল্প কিছু পেমেন্ট করেও হয়তোবা বুকিং করে রাখতে পারেন। হয়তোবা কাল পরশু বা ক্লাস শুরুর আগে আপনার বাকিটা পেমেন্ট করে ফেললেন, বা ইনস্টলেশনও পেমেন্ট করার ওয়ে আছে। হ্যাঁ, তো এই আর কি। সো আমাদের বুকিং এর জন্য নাম্বার হচ্ছে আপনাদের কাছে, নাম্বার আমি দিয়ে রাখতেছি, ঠিক আছে? আপনারা এই নাম্বারে কল করেও বুকিং করতে পারেন, আমাদের যে নাম্বার আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা লিখে রাখতেছি আমার ভর্তির ব্যাপারে, 01755255727। হ্যাঁ, রুবেল স্যার, আপনি ওনাকে আপনারা কল দিয়ে আপনার ভর্তির ব্যাপারে অ্যাটলিস্ট বুকিংটা করে রাখতে পারেন, ডিসকাউন্ট অফারটা। এই ছিল আমাদের একটা প্রোগ্রাম। আমরা আল্লাহর প্রশংসা করি আবারও, এত সুন্দর একটা প্রোগ্রাম উনি আমাদেরকে করার তৌফিক দান করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসে থাকি, বাংলাদেশে খুব মিস করি। আমরা যেন ভালো থাকতে পারি এবং আরো ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে ক্যারিয়ারে ভালো কাজে সাহায্য করতে পারি, এই দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া